বেলা করে ঘুমানোর অভ্যাস ওদের কারণেই। মাঝে মাঝে অনিয়ম যদি হয় তবু 9টা পেরোতে দেওয়া হয় না। তবে আজ কাটায় কাটায় ঘড়িতে যখন দুপুর 11:15 তখন মস্তিষ্ক সজাগ হতে থাকলো ধীরে ধীরে। মইন চোখ মেলল। ওদের রুমের জানালাটা বিশালাকার। সাদা পর্দাটা বাতাসের সাথে চুক্তি করে এলোমেলো হয়ে বাইরের সবটুকু উষ্ণ রোদ ঘরে ঢুকিয়ে দিতে চাইছে। রোদের তাপ প্রখর, মইনের শ্যামলা নগ্ন পিঠ পুড়িয়ে দিচ্ছে। মইন কি করল? ঘুমন্ত ইসিকে দুহাতে আলগে নিয়ে রোদ থেকে আড়াল করে নিজেকে আরেকটু পোড়াতে থাকলো। নির্নিমেষ দেখতে থাকলো ইসির মেদুর কপালটা, ঘুমান্ত ফোলা ফোলা রক্তিম গাল দুটো। কি উপমা দেওয়া যায়? সূর্যটা বড্ড জ্বালাতে চাইছে মেয়েটাকে। না না, উপমা না, একটা কবিতা পড়ে ফেলা যায়। পিট পিট করে তাকাতে চাইছে ইনশিয়াহ। মইন হাসল স্মিত হাসি, ঘুম ঘুম চোখে তখন ইনশা। মনে হলো এমন সুন্দর হাসি সে কখনোই দেখেনি, কখনোই না। ওর কপালে ঠোঁট বোলালো মইন পরম আদরে আর একটু কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে আজকের স্বর খাদে নামিয়ে বলল, গুড মর্নিং। ইনশা তখনও চোখ পিট পিট করছে, তার ঘুম ভাঙছে না। কেমন মাতাল করা ঘুম এটা। এটা সহজে বিছানা ছাড়তে পারে না বলে মনে হচ্ছে না। দু চোখে পাতা ভারী হয়ে যায়। দু চোখ বন্ধ করে নেয়, আবারও ঘুমিয়ে পড়তে চায় মেয়েটি। মইন আর ঘাটায় না মেয়েটিকে। ক্লান্ত লাগছে বেচারিকে। ঘুমটা খুব সিরিয়াস বোঝা যাচ্ছে। উত্তপ্ত রক্তিম ফোলা ফোলা গাল দুটো টপাটপ দুটো চুমু খায় মইন। তন্দ্রাচ্ছন্ন হিংসা এতেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তবে আসলে ঘুমে মাতাল মাতাল অবস্থা। মইন ওকে ছাড়ল, উঠে জানালার কাছ টেনে পর্দাগুলো ভালো করে টেনে এসি অন করে দিল। গোটা কামরা অগোছালো লাগছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রাইম থ্রিলারের বই, কফির মগ, ইনশার শাড়ি। মইন আড়মোড় ভেঙে সেসব উঠিয়ে স্বস্থানে রেখে ঘড়িতে দেখে বেলা 12টার কাছাকাছি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো ইনশা এখনও বেহুশের মতো ঘুমাচ্ছে। মইন একবেশে হেসে ওকে কিছুক্ষণ দেখে ঝুমঝুমির মাকে কল করে। ঝুমঝুমির মা আজ সকাল এলো না। ফোন করে মইন জানতে পারে দুপুর এবং বিকেলে ঝুমঝুমির মা আসতে পারবে না। তার সর্দি জ্বর। একটা লম্বা শ্বাস পেলে মইন তৎপর হয়। তোয়ালা নিয়ে মাথাটা ভালো করে মুছে হন্তদন্ত হয়ে চলে যায় কিচেনে। এত বেলা মইন সকালের নাস্তা বানাবে নাকি দুপুরের লাঞ্চ? কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো। তারপর ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজিয়ে রাখলো। চিকন বাসমতি চালের ভাত আর চিলি চিকেন রেঁধে গা থেকে কিচেন অ্যাপ্রনটা খুলে মইন রুমের দিকে এগিয়ে যায়। ফোনটা অবিরত বেজে চলছে সেই তখন থেকে। গিয়ে দেখলো ইহানের ফোন কল। রিসিভ করলো। ইহান বলো, ইসি কোথায়? ও ফোন ধরছে না কেন? ঘুমাচ্ছে। অবাক ইহান। বলো, এত বেলা করে ঘুমাচ্ছে কেন? এখন 12:47 বেজেছে। শরীর খারাপ না তো? মইন চুপ করে আছে, কোনো জবাব দিতে পারল না। সম্বন্ধীকে বলবে তোমার বোন কাল রাতে ঘুমায়নি তাই ঘুমাচ্ছে। মইন মনে মনে ভাবতে লাগলো ইহানের কথা। তার চাচাতো শ্বশুর আর শ্বশুরকে বলে এই 31 বছর বয়সী আর্মি ম্যানকে বিয়ে করিয়ে দিতে হবে, নয়তো বোনের চিন্তায় এভাবে অস্থির হয়ে থাকবে সারাদিন। উল্টোপাল্টা প্রশ্ন করে মইনের ঘাম ছুটিয়ে দেবে। ওপাশে ইহানের হাত থেকে ফোনটা আলো কেড়ে নিয়ে মইনকে বলে, এখনও ঘুমাচ্ছে? কাল ভিজেছিল ও, তাই না? আবার জ্বর বাঁধিয়েছে। স্বামী ততক্ষণে আলো হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মইনকে বলে, সর্দি হয়েছে মানে? তুমি ঠিক আছো? জি বাবা, ভদ্র ছেলের মতো জবাব দিল মইন। ওপাশ থেকে তখন পরি বলে, এটা ঠিক না, মেয়েটা 2 দিন পর পর জ্বর পড়ে। মইন, তুমি ওকে আমার চেম্বারে নিয়ে এসো বাবা, 4টায়। দুটো টেস্ট করাতে হবে। মইন কি জবাব দেবে ভাবতে লাগলো। এই বাড়ির একটা লোক কেউ কারো থেকে কম না। এতপর কিছু বল বাদে বলো, সর্দি হয়েছে সামান্য, টেনশনের কিছু নেই, ওষুধ দিয়ে দেব। আচ্ছা,
দিও। আর শোনো, ইরফান আজ ইসির সাথে কথা বলবে। ঘুম থেকে উঠলে ইসিকে বলবে এটা রাতে তোমরা এখানেই খাবে আজ, বুঝতে পারলে? জি। বিনয় উত্তরটা দিয়ে মঈন কল কাটল। ফোনটা রেখে তাকায় ইনশাহর দিকে। মঈন শার্টটা গায়ে জড়িয়ে এলোমেলো চুলে ঘুমাচ্ছে, হুশ হারিয়ে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো। একটা অমায়িক হাসি হেসে মঈন এগিয়ে যায় ওর কাছে। তারপর ধীরে ধীরে ওর মাথা হাত বুলিয়ে নর্মস্বরে ডাকে, মিসেস ফরাজি। কপালে কোঁচকালো ইসি। সে সজ্ঞানে আছে। মিনিট 5 হলো ঘুম ভেঙেছে। মঈন কথার জবাবে বিড়াল ছানা মেউ মেউ ধ্বনির মতো অস্ফুট বলল, কটা বাজে? 1:12। আশেপাশে একটা মসজিদ আজান হলো জোহরের। ইনশা আর দেরি না করে হাই তুলতে তুলতে উঠে বসলো। চোখ মেলে তাকাচ্ছেই না। চোখের পাতা বুঝিয়ে বলল, আমি তাকাতে পারছি না। উঠে দাঁড়ায় মঈন। এলোমেলো বালিশ, বিছানার চাদর ঠিকঠাক করতে করতে জবাব দেয়, খেয়ে ঘুমাও। ধীরে ধীরে উঠছে ইনশাও, কিন্তু তার অবস্থা কাহিল। চোখের পাতা মেলে দুবোটা হাঁটবে যেটুকু পারছে না। হঠাৎ ঢুলে পড়ে যেতে নিল। মঈন এসে ধরল ওকে। ওর অবস্থা দেখে মঈন হাসতেও পারছে না। এত ঘুম কোথা থেকে এলো কে জানে। ইনশা মঈনের বাহুতে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে যেতে চায়। মঈন বুকে মাথা ঠেকিয়ে রেখে হাই তুলতে তুলতে বলল, আর একটু ঘুমাই। মঈন শুনল না, বলল না খেয়ে। তারপর দুহাতে কোলে তুলে নিল মেয়েটাকে। এইবার ইসি টনক নড়ল। ঘুম ছুটিয়ে চোখ বড় বড় করে দেখল মঈনকে। মঈন এগিয়ে যাচ্ছে ওয়াশরুমের দিকে। ইসি বলল, কি হচ্ছে? ওয়াশরুমের সামনে ওকে নামিয়ে দাঁড় করিয়ে দিল মঈন। হাতে এনে দিল একটা টয়লেট ট্রিস। মৃদু ধাক্কা দিয়ে ওকে ভিতরে পাঠিয়ে দিয়ে চলে গেল টেবিল সেট করতে। শাওয়ার নিয়ে সম্পূর্ণ ফ্রেশ আপ হয়ে ইসি বেরিয়ে দেখল মঈন দরজার বাইরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। ইসি কিছু বুঝে ওঠার আগেই তাকে আবারও 5 গোল করে তুলে নিল মঈন। ইসি বেচারি মিনিটে মিনিটে চমকাচ্ছে লোকটা অতিরঞ্জিত আহ্লাদ দেখে। পরে যেতে নিল, জড়িয়ে ধরল মঈনের গলা, নাক ছিটকে বলল, নামিয়ে দাও। মঈন শুনছে না। ইনশা সম্মোহিত দৃষ্টি ওর গলায় অ্যাডামস আপেল নিবদ্ধ। পরপর দৃষ্টি সরিয়ে রাগি রাগি ভাব করে বলল, নামিয়ে দাও, বাড়াবাড়ি করছো। মঈন থামছে না। ইসির কপালে কপাল ঠেকে ইসির কথার জবাব দেয়, ইটস অর্থের ইটস মাই কুইন। চিত্র পুলকিত হয় ইসির। একরাশ শিহরণ উতাল পাতাল হয়ে ছড়িয়ে পড়ল ধমনীতে। আবেগ আতফুল্ল হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। মঈন ওকে নামিয়ে দিল। যখন চেয়ারে বসিয়ে দিল, খেতে খেতে লজ্জিত হয়ে হাসল। ইসি বলল, তুমি রেঁধেছ? হ্যাঁ, কেন? না, এমনি। উসখুস করছিল। মঈন ওকে দেখে বলে, কি হলো তোমার? অফিস 2 দিন ছুটি দেওয়া হয়েছে আমাকে সবটা গোছাতে। এ 2 দিন কি করব? সংসার গোছাবো আর তোমাকে টুকটাক অনেক কিছু শেখাবো। খেতে খেতে চোখ তুলে তাকায় ইসি। বলে, কি শেখাবে? রান্না? না। রাতে হঠাৎ মুড সুইং হয়ে গেল কিভাবে? চুলা অফ করে রুমে গিয়ে ঘুমাতে হয় সেটা। ইনশা হেসে ফেলে। মঈনও হাসছে। খাওয়া শেষ করে উঠল দুজন। ইনশা মঈনকে আর কোনো কাজ করতে না দিয়ে এঁঠো প্লেটগুলো নিয়ে নিজেই গেল সিঙ্কের কাছে। ধুয়ে মুছে সব সাফ করতে গিয়ে হঠাৎ টের পেল তার কোমরে আবারও সেই কঠিন দুটো হাত। কাঁধের কাছে শক্ত কঠিন গালের ছোঁয়া। ইনশা কিছু বলার আগে মঈন ওর হাত দুটো ধুয়ে নিল। ওর কোমর চেপে ধরে মঈন ওকে উঠিয়ে দিল পাশে লোয়ার ক্যাবিনেটে। ইনশা আশ্চর্য হয়ে দেখছে শুধু। বাকি কাজটুকু মঈন করে দেয় হাত ধুয়ে নিজের। ইনশা বলল, কি বাড়াবাড়ি, আমি করে নিতাম তো, এখন বেশি বেশি করছো। হাসল মঈন। ইনশা এমনভাবে হাসতে দেখেনি মঈনকে কখনো। মঈন আবারও ইসির কপালে কপাল ঠেকালো। ডান গালটাও আলতো করে টিপে দিয়ে বলল, আই সেড না, ইটস ওয়ার্থ ইট বো। ইনশা চুপ করে গেল তখনই।
সেই দিন দুপুরে মঈন তাকে আলগে মুড়িয়ে নেয় নিজের বুকে, মাথা হাত বুলিয়ে দিতে দিতে একটু আবেগী হয়ে কটা চুমুও খায়। ইনশা শুধু চোখ বুজে আপ্লুত হতে থাকে। কলিং বেল বেজে ওঠে হঠাৎ। বউকে ছেড়ে মঈন গিয়ে দরজা খুলে দেখে 7 তলার 2 ইউনিটের আন্টি এসেছে। তার সাথে মঈন ইনশার রাতে আলাপ হয়েছে। ভদ্রমহিলা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। মঈন ইনশাকে এক বাটি শাহি টুকরো দিতে এলেন, তাকে বসতে বললেন। বসেন। দরজা আটকে মঈন আবারও ইসির কাছে যায়, আবারও বউকে আলগে নিয়ে ধীরে ধীরে বলে, কোথায় ছিলাম? ইনশাও পাগল লোকটাকে 2 হাতে ধাক্কা মেরে বলে, তোমার কথা জানি না, আমি তো পালাচ্ছিলাম। দেয়ালে বাড়ি খায় মঈন। ইনশাও ছুটতে ছুটতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মঈন হতভম্ব চোখে সেদিকে তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর টেবিল থেকে ফোনটা আর ওয়ালেটটা তুলে নিয়ে পকেটে ভরতে ভরতে চেঁচিয়ে বলে, সুপার শপে যাচ্ছি, কিছু লাগলে বলো, কি আনবো? দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল ইনশা। চেঁচিয়ে বলো, যা ইচ্ছে, শুধু অসহায়ত্ব নিয়ে এসো না প্লিজ। ঠোঁট টিপে হেসে মঈন দরজায় লক করে দিয়ে চলে যায়। ইনশাও ছুটে এসে বিছানায় শোয়। হাসছে সে একা একা। নিজের বেহাল দশা দেখে নিজেই অবাক। কিছুক্ষণ পর নিজের গা থেকে ঘ্রাণ নেয়, দেখে সে নেই। তার সক্রিয় ঘামটাও হারিয়ে ফেলেছে। সারা শরীর ওই লোকটার ঘ্রাণ মেখে আছে। হাসছে ইনশা, সদ্য প্রেম পড়া সপ্তদশী মেয়েটির মতো আপ্লুত হয়ে হাসছে। কিছুক্ষণ শুয়ে থেকে সে উঠে বসে। ইরফানের কথা মনে পড়ছে হঠাৎ। দ্রুত ফোনটা তুলে নিয়ে সে সময় দেখে, দুপুর 3টে। দেরি না করে হরফের নাম্বারটা ডায়াল করে সে। কর্তৃপক্ষে ফোন দিয়ে ছুটে যায় ইরফান মির্জার কাছে। শ্যামবর্ণের গম্ভীর সুদর্শন মুখ, দৃষ্টিতে কৌতূহলী ভরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বোনকে। ইনশা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ইরফান আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো, তোর কেমন লাগছে? কেন কেমন লাগছে? অসুস্থ লাগছে, মনে হচ্ছে বহুদিন ধরে তোর স্বামী তোকে কিছু খেতে দেয়নি। হাসলো ইনশা। ও সে হাসি ইরফানের কাছে কেমন দুর্বল ঠেকে। ইরফান এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, এখন বল, কটেজ পোড়ানোর ঘটনা নিয়ে ভাইয়া তোকে কথা শুনিয়ে কোনো টিপিক্যাল হাজবেন্ডের মতো বকেছে আর দায়িত্বহীনতা নিয়ে? ইনশা অবাক হয়ে বলে, এসব কেমন কথা? নো নো অ্যান্সার মি। এমন কিছু করেছে? নয়তো তোকে এমন লাগবে কেন? ঘুমাসনি মনে হচ্ছে, মনোমালিন্য হয়েছে তোদের? দাদানকে বলবো মঈন ভাইয়ের সাথে বসতে। ইনশা কপাল চাপড়াচ্ছে মনে মনে। তার ভাইগুলো, তার পরিবারের সদস্যগুলো এত পাগল? ইরফান মুখভঙ্গি গম্ভীর। সে উত্তরটা জানতে চাইছে। ইনশা বলে, ট্রাস্ট মি, ইরু এবং এমন কিছু করেনি। ইরফান বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরপর চোখ জোড়া শুরু করে হেসে বলে, বাপরে, উনি থেকে ও তোর কি উন্নতি হয়েছে? দৃষ্টিনত লাজুক হাসি হাসে ইনশা। ইরফান বিছানা হেড সাইডে হেলান দিয়ে বসে বোনের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলল, সংসার করছিস না ঋষি? ভাইয়ের কথা জবাবে ওপর নিচে মাথা ঝাঁকায় ইনশা। বোনের স্নিগ্ধ মুখটা মন ভরে দেখে নিয়ে ইরফান বলল, সুখী হ। খানিক বাদে ইরফান ফুরফুরে মেজাজ ফিরে গিয়ে ফাজলামির সুরে বলে, এবার ফটাফট আমাকে 5-6টা ভাগ্নে দিয়ে দিস। আই কান্ট ওয়েট ভাই। ইসিরে ইসি, ওদের আমি সারাদিন জাস্ট চটকাবো হাত দিয়ে। ইনশা বলল, এতগুলো দিয়ে দিয়ে কী করবি? পালবে কে? তোরা মানুষ করবি? হ্যাঁ, 3টাকে আমার মতো বানাবো। 3টাকে ভদ্রলোক ইহান তাজওয়ার মতো, একেবারে মামুদের লাড্রা হবে ওরা, দেখিস। ইনশা হাসে। কিছুক্ষণ হেসে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তুই ইনুকে কল করিস না কেন? জানিস তো ও কত নরম। বেচারি এটা নিয়ে মন খারাপ করে, ভীষণ অস্বস্তি হয় খুব। ভেবলিটা সারাদিন ওর বরের কোলে বসে থাকে কি না? ওকে বলিস ওর বরের কোল থেকে নেমে দূরে গিয়ে আমাকে কল করতে, আমি কথা বলবো। ইনশা হাসছে। ইরফান বলে, ওকে বলিস ও যতটা আমাকে মিস করে, ওর মেজো দাদান তার 100 গুণ মিস করে, সেটা পুষিয়ে দেবে। ভাইয়ের সাথে কথা ফুরায় না ইসি। এই এক বান্দার সাথে আড্ডা দিতে
বসলে কথা ফুরাতেই চায় না, অথচ সময় খুব কম হাতে। শেষটা ইনসা বলে, আর মাত্র কয়দিন আছে, ফিরে অফিসে বসবি। রেজাল্ট দিলে আমি অফিসে বসবো। পাপা আর মেজে পাপাকে ছুটি দিব। তারপর দাদানকে বিয়ে করিয়ে তোর জন্য বউ আনবো। আমার 2 ভাইয়ের বউ আমি খুব যত্ন নিয়ে বাঁচবো। ইরফান বলল, আমার জন্য বউ আনবি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানছি, 4 বিয়ে জায়েজ, কিন্তু তোর অ্যাক্সিডেন্টাল ভাবি পারমিশন দেবে? আমি তালাক দিইনি কিন্তু। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে ভাইকে ধমক দেয় ইনসা। ইহু কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ইনসিয়া। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে। ইনসা রেগে চেঁচিয়ে বলে, ওই চ্যাপ্টারটা নিয়ে কোনো মজা করবি না তুই। এই নিজের ভালো বুঝিস না তুই? গদ্ধব, এত নির্লজ্জ কেন তুই? ভীষণ রেগেছে ইনসা, ভীষণ। ইরফান বোনকে শান্ত করতে উচ্চস্বরে হেসে ফেলে। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে বলে, কুল ভাই কুল, মজা করছি, শান্ত হ। আই হ্যাভ নো ফিলিংস ফর হার, ট্রাস্ট মি। প্রতিশোধের অনুভূতি নেই বোকা, ঠান্ডা হয় ইসি। আমি কি আহাম্মক? দেখ আমাকে, আমাকে দেখে আহাম্মক মনে হয়? আমি আবার ওসব করব? আরে মেয়েটার নামটাই তো ভুলে গিয়েছি, কি যেন নাম? প্রণতি, প্রমীলা, পূর্বালি, পলাশী। আরে ধুর, বাদ দে, ঠান্ডা হ আপা। আজকের ওজন মেপে দেখেছে 71 কেজি, অথচ 2 দিন আগে টান 70 ছিল। ইনা হতাশ, ভীষণ হতাশ। গত 1 মাস ধরে করতে থাকা পরিশ্রম তার জলে চলে গিয়েছে পুরো। কমে তো নেই, উল্টো 1 কেজি বেড়ে গিয়ে ইনসার চর্বি কমানো স্পৃহা নিভিয়ে দিল। ছোট থেকে মির্জাবাড়ির এই মেয়েটার স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, বলা যায় মায়ের পেট থেকে নিয়ে বেরিয়েছে সব। তারপর ছোট থেকে জাঙ্ক ফুড খাওয়া ঝোঁকটা কমাতে পারেনি। বড়রা শত চেষ্টা করে, তাই আজ ইনু এই হাল। ইদানিং প্রীতমের পাশে নিজেকে বড্ড মেমানান লাগে, মন ছোট হয় খুব, যখন ওই সুস্বাস্থ্য অধিকারী লোকটা তাকে আদর করে ছোঁয়। আয়নার সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতম এগিয়ে যায়, ওর কোমর পেঁচিয়ে ধরে, ফোলা ফোলা গাল দুটোকে নখ ঘেঁষে বলে, কি টেনশন কি ধার করে এনে করা হচ্ছে? একটু স্লিম হতে চাই। কাঁদো কাঁদো মুখ করে বলে ইনায়া। প্রীতম মেয়েটাকে রাখতে পারে না, শুধু কাছে টেনে নিয়ে বলে, আমি তো চাই না, আমি সেই ইনায়াকে চাই যে ইনায়া আমি ভালোবেসেছি, ফুসলিয়ে বিয়ে করেছি। সেলিম ইনায়াকে নিয়ে আমি কি করব? ইনায়া নিশ্চুপ। প্রীতম ওর খোলা চুলগুলো একটা ক্লাচারে আটকে দিতে দিতে বলে, যাও গিয়ে পড়তে বসো, এত ফাঁকিবাজি হয়েছ। কলিং বেল বেজে ওঠে। বাড়িতে কেবল পৌর্ণমী, প্রীতম আর ইনু। বেরোনার রেস্তোরাঁয় মিস জেনিব শুদ্ধ কিনে স্কুলে গিয়েছে। গিয়ে দরজা খুলে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে ইনাইয়া। ইসমা মিষ্টি প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাপাকে দেখে দুচোখ ভিজে ওঠে মেয়েটার। পাপা তার এখানে আসেনি খুব একটা, অথচ সে শনি প্রায় ইসিয়াবু ওখানে যায়। আজ হঠাৎ কি মনে করে এসেছে ইনায়া জানে না। সে শুধু সুযোগটা লুপে নিয়ে পাপার বুকে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে ইসমা মেয়ের মাথায় একটা হাত রেখে বলে, ভিতরে ঢুকতে তো দাও। প্রীতম বাড়িতে শ্বশুর মুখোমুখি হতে সালাম দিল। বিনিময়ে সালামের জবাব পেয়ে কর্কশ কণ্ঠে। প্রীতম এমনটাই আশা করেছে। ইসমা ওদের সাথে যতখানি আন্তরিকতা দেখালো, তার চেয়ে বেশি দেখালো পৌর্ণমীর সাথে। মেয়েটিও বাড়ির বড়রা আদর করে খুব। মাথায় হাত বুলিয়ে ইসমাম জানতে চায়, তুমি গানের ক্লাসে যাওনি আজ আম্মু? গলা ভেঙেছে আঙ্কেল আইসক্রিম খেয়ে। পৌর্ণমীর গলা অবস্থা বেহাল, এমন তো অবস্থায় গান গাওয়া সম্ভব নয়, তাই সে যায়নি আজ। ইনায়াকে উদ্দেশ্য করে প্রীতম বলে, ভাবি আঙ্কেলের জন্য শরবত নিয়ে এসো। ইসমাম হেসে মেয়েটিকে টেনে আবারও পাশে বসিয়ে মাথায় হাত বুলায়। কি মিষ্টি একটা মেয়ে, এতটুকু কমতি আল্লাহ দেয়নি মেয়েটিকে স্বভাবে, অথচ চোখ দুটো। তার উপর শুনেছিল মানসিক সমস্যা হয় মাঝে মাঝে। বড্ড মায়াই লাগে দেখলে মেয়েটাকে।
ইসমা ইনুকে বলে, আমাদের সবার যেন শরবত নিয়ে এসো যাও। ইনু তরিত মাথা নেড়ে ছুটে যায় কিচেনে। প্রীতম দূরে দাঁড়িয়ে তাকিয়ে শ্বশুরের দিকে। সে বুঝতে চাইছে তার শ্বশুরের মতিগতি, কিন্তু পারছে না। শরবত খেতে খেতে ইসমাম পৌনমীর সাথে গল্প করে। তার পড়াশোনার কথা শুনে ইসমাম কিভাবে পৌনমী নিজের পড়াশোনা শেষ করেছে সেসব জানতে চায়। পৌনমীর এই লোকগুলো খারাপ লাগে না, ওদের কণ্ঠে পৌনমীর দরদ খুঁজে পায়। তাই বরাবর ওদের সম্মানের সহিত ট্রিট করে সে। আপু বলেছে, একজনের অন্যায়ের জন্য কখনো অন্য লোককে কষ্ট দেওয়া, তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। প্রীতম একটা শার্ট চাপিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে তাড়াহুড়ো লাগিয়ে ইনুকে ডেকে বলে, আমার বাবাকে দেখো, আমি বাজারে যাচ্ছি। শরবত খেতে খেতে মাথা তুলে তাকায় ইসমাম। এক পলক জামাইকে দেখে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি দুপুরে খাবো না, আমার একটা ইনভিটেশন আছে। প্রীতম থামলো। হাত থেকে শরবতের গ্লাসটা সরিয়ে রেখে ইসমাম আবার বলল, তোমাদের সাথে কথা আছে, তাই এখানে আসা। ইনু প্রীতম দুজনে অবাক হয়ে দেখেছিল ইসমামকে। ইসমাম ইশারা প্রীতমকে বসতে বলে সরাসরি জানতে চাইল, অস্ট্রেলিয়া যেতে উঠে পড়ে লেগেছে শুনলাম। প্রীতম এবার বুঝতে পারল বিষয়টা। ইনুর জামাই শ্বশুর মাঝে আজ ঢুকবে না, তাই কুলুপ আটকালো। ইসমাম বলতে লাগলো, ইরফান আর কয়দিন পর চলে আসবে বলে। পৌনমী নামটা শুনে নড়ে চড়ে বসলো। চোখে মুখে চেয়ে আছে অস্বস্তি আর বিরক্ত মেয়েটা। ইদানিং এই নামটা শুনলে তার রাগও হয় না, ভয় হয় না। ওই উটকো উগ্র লোকটা শুধুমাত্র বিরক্ত লাগে। বিরক্ত লাগে কারণ এত সুন্দর একটা পরিবারে অপদার্থ ছেলে একটা বিরক্তকার ফালতু পাগল লোক। ওকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে শুধু বিরক্ত লাগে। প্রীতম কোনো জবাব না দেওয়ায় ইসমাম বলতে লাগলো, অভিভাবক হিসাবে আমাদের নাই ধরতে পারো, কিংবা তোমাদের জীবনে আমাদের মুরব্বীদের কি কাজ ভাবতে পারো, তবে আলটিমেটলি অভিভাবক আমরা তোমাদের। সেখান থেকে একটা কথা বলতে চাই, ওই লাইফটা দূর থেকে ঝকঝকে রিল্যাক্সিং লাগতে পারে, বাস্তবে তা নয়। মানুষ জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় বিদেশ বুভে কাটিয়ে দেখেছি। যতটা দেখলাম তুমি ব্রিলিয়ান্ট। এখানে চাইলে চমৎকার কিছু করতে পারো, সে হিসেব ভেবে দেখব। পারো আরও একবার। আর তাছাড়া একটু থামলো ইসমাম। বলল, একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থাকে, 2-3 বছর পরে সে আমাদের মুখ দর্শন করবে। এতে কেন জানি সায় ইচ্ছে হলো না। এটা আমার আবেগের জায়গা থেকে বললাম, যদিও তোমাদের কাছে আমার আবেগের দাম কতটুকু তোমরাই ভালো জানো। ইনু তাকিয়ে আছে পাপার দিকে। সে জানতো এমন কিছু হবে। তাকে যখন প্রীতম অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলছিল, সে প্রীতমের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে, শুধু তার সায় ছিল না মেয়েটি। সে চায় না কোথাও যেতে, এখানে আপনজনদের মাঝে থেকেই সে মানুষ হতে চায়, সংসার করতে চায়। প্রীতম কিছু বলছে না শ্বশুরের কথায় জবাবে, চুপ হয়ে আছে শুধু। ইসমাম পৌনমীর মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়। মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে বলে, আসছি। তোমাদের অ্যাপার্টমেন্টের পিছনে কুমুদিয়া অ্যাপার্টমেন্টে আমার এক কলিগের বাসায় ইনভিটেশন। আজ ভালো থেকো। প্রীতম চুপচাপ উঠে দাঁড়িয়ে শ্বশুরকে সালাম দেয়। ইনেয়া তখন বলে, বাবা আমি এগিয়ে দিয়ে আসছি। প্রীতম আর গেল না। বুঝে নিল বাপের সাথে আলাদা কথা বলতে ইনু, তাই ওখানেই থামলো। বাপ বেটি যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালো, ঠিক তখন ইনু পাপার হাত টেনে ধরে নরম গলায় বলো, পাপা। ইসমাম দেখলো মেয়েটি পরপর মাথা ঘুরিয়ে গম্ভীর বলো, সংসার করার বয়স তোমার হয়নি, বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রেরণা মেয়েটার সাথে মানিয়ে গুছিয়ে ধীরে সুস্থে সব করো, শেখো, পড়াশোনাটা ছেড়ো না। ইনু হুট করে শক্ত করে জড়িয়ে ধরল ইসমামকে। কিছুক্ষণ চুপ থেকে কাঁদল। ইসমাম লম্বা লম্বা শ্বাস ফেলে বলো, তোমার প্রতি অখুশি নেই, যেভাবে সুখী হতে ইচ্ছে হয় হও, শুধু নিজের স্বপ্নের কথা ভুলে যেও না, যেটা আমারও স্বপ্ন। ইনু কোনো কথা বলছে না। ইসমাম চোখে মুখ মুছে নিয়ে মাথা একটা চুমু খেয়ে বলে, মন খারাপ লাগলেই স্বামীকে নিয়ে ও বাড়িতে যেও, আমারও মেয়ে জামাইকে আপ্যায়ন করতে ইচ্ছে হয় ভাইয়ার মতো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে ইসমাম লম্বা কদমে এগিয়ে যায় সামনে। ইনু ঠায় দাঁড়িয়ে ঝাপসা চোখে কিছুক্ষণ বাবা যাওয়াটা দেখে চোখ মুছে ঘুরে লিফটের কাছে যায়। আজ এই অ্যাপার্টমেন্টের ফিলটা
ফাঁকা, ছুটির দিন তাই চাপ নেই। হুট করে কোথাও থেকে রাফিদ এসে লিফটে ঢুকে পড়ে। ইনা অস্বস্তি জড়সড় হয়। এই ছেলেটা সে এখানে আসার পরের দিন থেকে সহ্য করতে পারে না। এক নজরে খুব খারাপ কিছু দেখেই নেয়া বিরক্ত লাগে দেখলে। রাফিদ ওকে দেখে চওড়া হেসে বলো, হ্যালো ভাবিজি, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? তাড়াহুড়ো জবাব দিয়ে ইনু ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। আর কোনো কথোপকথনে সে যেতে চাইছে না এই লোকের সাথে। রাফিদ ওকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে পা থেকে মাথা। এরপর দৃষ্টি গিয়ে স্থির হয় নিতম্বের দিকে। প্রীতম ভাইয়ের বউটা মারাত্মক সুন্দরী, একেবারে তুলতুলে সুন্দর। এটাকে প্রীতম ভাই কীভাবে পটিয়েছে কে জানে। রাফিদের ইচ্ছে করে একটু ছুঁয়ে দেখতে, ঠিক ততটাই নরম। এমনিতে ভারী স্বাস্থ্য, মেয়েদের প্রতি আলাদা ঝোঁক রাফিদের। লিফট 8 তলায় থামলে ইনু অন্যা সামনে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাফিদ বাঁকা হাসে কিছুক্ষণ। এই মেয়েগুলোর ঢং দেখে রাফিদের হাসি পায়। এত ভয় পাওয়ার কী আছে? রাফিদ কি চেপে ধরবে লিফটে? রাফিদ কারো কনসেন্ট ছাড়া কখনো এগোয় না। এত আহাম্মক না রাদিফ। প্রেরণা জানে কথা মনে পড়ে যায় রাদিফের। জানটাকে ইদানিং দেখা যায় না, বিজনেস নিয়ে ব্যস্ত। আজ সময় করে যাবে, কেন পাত্তা দিচ্ছে না? সোশ্যাল সাইটে জানতে চাইবে বড্ড বেশি দিমাগ এই মহিলার। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে রাদিফ দিমাগি মেয়ে তার সবচেয়ে বেশি পছন্দ। পরপর 3টে জাতীয় দিবসের সামনে রেখে দলীয় কর্মসূচি সাজাতে ইহান সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত ছেলেদের নিয়ে আজ পার্টি অফিসে। এর মাঝে মেয়ে এবং প্রেস ক্লাব থেকে লোক এসেছিল, তাদের সাথে একটা মিটিং শেষ করতে হয়েছে সরকারি কলেজের ছাত্রসংঘের সদস্যদের ব্যাপারে। রাজনীতিতে সবল লোকটা আর্মি থেকে বেরিয়ে এসে এটাকে নিজের প্যাশন বানিয়ে রেখেছে। এটা এক কথায় সবাই মানে। দলের সভাপতি হতে ইহান তাজওয়ারের ঠাইবাট বেশি। ওর কারণ সে মির্জাবাড়ি কিংবা স্বামী নিয়ে আসা ভাইপো বলে নয়, বরং ও পরিশ্রমী। বড় বাবাকে দেখে ইহান শিখেছে। বড় বাবা তার রাজনীতি করাকে সায় না দিলেও বলেছে, যদি উদ্দেশ্য তোমার জনসেবায় হয় তবে একটু কার্পণ্য করবে না তুমি। ইহান করবে না। তার ধ্যান জ্ঞান ওই পরিবার আর রাজনীতি। আপন এসে 2:30 নাগাদ উসখুস করতে থাকে। ইহান তখন অন্তরের সাথে স্কেডিউলস ফিক্সড করে নিচ্ছে। মাথা না তুলে বলে, ঝেড়ে কাশ, খিদে পেয়েছে তো অর্ডার করে নে। আপন উসখুস করতে করতে বলো, ভাত খাবে সবাই, আশেপাশে বিশ্বস্ত কোনো স্পাই হোটেল তো নেই স্বাদে আহ্লাদে ছাড়া। শেষ কথাটা মিনমিন করে বলে আপন। ইয়ান মাথা তুলে তাকায় আপনের দিকে, শীতল দৃষ্টিতে নিক্ষেপ করে বরফ ঠান্ডা গলায় পড়ে, স্বাদে আহ্লাদ থেকে অর্ডার করে নে। ওনার ডেলিভারি চার্জ দেয় না। ইহান কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলো, চল আমি যাব। এবং শোন, ওখানে মহিলা স্টাফদের দিকে তাকানো, তাদের অতিরিক্ত জ্বালাতন করা কিংবা শীষ বাজানোর মতো ঘটনা দুঃসাহস করলে আজ লাথি মেরে মেরে এক একটাকে বের করব। মাথায় থাকবে? ছেলেগুলো ভাইয়ের কথা মাথায় নাড়ায় তড়িত বেগে। তাদের মাথায় থাকবে। ইহান চেয়ার টেনে পাঞ্জাবি হাতে গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। এর মাঝে ঋতু ফোন করে। ফোনটা রিসিভ করে ইহান বলল, লাঞ্চ এখানে করে নিচ্ছি মাম্মা, তুমি খেয়ে নাও। সপ্তাহ 3 দিন প্রেরণা ক্যাটারিং সার্ভিস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসে বসল। 3 দিনই বসে আহ্লাদে। আজ তার পালা রয়েছে রেস্তোরাঁয়। সকাল থেকে ভীষণ ব্যস্ত। আজ স্যালারি শিট করতে হয়েছে বলে। সাব্বির ছুটিতে। বাকি দুজনকে নিয়ে এসব কাজ করিয়ে প্রেরণা স্বস্তি পায় না। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখলো আফরা তার দিকে ছুটতে ছুটতে আসছে। প্রেরণা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আফরা বলে, ম্যাম, তাজও মির্জা এসেছে তার ছেলেদের নিয়ে, কি করব? খানিকটা অবাক প্রেরণা। ইহান কখনো এখানে আসেনি বলে। সে উঁকি দিয়ে দেখলো সবাইকে। আফরা বলতে থাকে, ম্যাম, কি করব? মিল টাইম তো শেষ, আমাদের স্টাফদের জন্য আছে খাবার, ওনাদের কি বলবো? ছোটোখাটো একটা
মুসিবত হলো প্রেরণার। আবারও উকি দিয়ে দেখলো লোকগুলোকে, দেখলো ইহানকে। তার বেশ খারাপই লাগছে। কখনো আসে না লোকগুলো, আর এখানে আজ ফিরিয়ে দেবে। বেলা 2:30 বেজেছে। সবাইকে ক্লান্ত লাগছে, নিশ্চয় খেটেছে বেশ। কপালে চিন্তার ভাঁজ প্রেরণা। আপনার আবারও বলো ম্যাম, কি করব? এইবার উকি দিয়ে বাইরে তাকিয়ে প্রেরণা একবার আপনাকে দেখে, তারপর বলে ওনাদের গিয়ে বলো মেনু সামান্য কম আছে, এতে চলবে কিনা, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে বলো। আমি কিছু একটা করছি। আপনারা অবাক হয়ে ম্যামের কথা মাথা নাড়ায়। প্রেরণার শাড়ির আঁচল ডান কাতে জড়িয়ে নিতে নিতে বলো, হ্যাঁ, মিল টাইম যে শেষ, এসব কথা বলা দরকার নেই। ভদ্রভাবে জানতে চাইবে ওনাদের জন্য আর কিছু করবে কিনা। ইলিশের পাতুরি, ঘন ডাল, সাদা ভাত, চিংড়ি পটল এসব ছিল তখন মেনুতে। মাংস নেই ডেজার্ট আইটেম। আফরা জানতে গিয়ে, স্যার দুঃখিত, আপাতত মেনু কম আছে, অনুগ্রহ করে আমাদের কিছু সময় দিবেন। ইহান হাত ঘড়িতে সময় দেখে রাশবাড়ি আওয়াজে বলে, যা আছে নিয়ে আসুন, ইউ ক্যান ম্যানেজ। খাবারগুলো পরিবেশন করে স্টাফরা চলে যায় প্রেরণার কাছে। প্রেরণা তখন স্টাফদের জন্য ভাত বসিয়েছে। ওদের দিকে তাকিয়ে হেসে বলে, আজ তোমরাও ম্যানেজ করে নাও। অভুক্ত লোকগুলোকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হতো বলো? সবাই হেসে মাথা নাড়ায় ম্যামের কথায়। তার কাছে প্রেরণা ম্যাম অদ্বিতীয়া। প্রেরণা ম্যামের তুলনায় তিনি নিজে